শান্তির খোঁজে শান্তিনিকেতন আসে না এমন বাঙালির সংখ্যা খুবই কমই আসে। সেই শান্তির খোঁজে যদি এরম রিসোর্টে থাকা যায় তার আনন্দটা দ্বিগুণ না 3 গুণ হয়ে যায়। এই 3 দিনেই কিন্তু বিশ্বভারতীর ভেতরে প্রবেশ করা যায়। এটা হচ্ছে শপিংয়ের সাইড এফেক্ট। গুড মর্নিং। আজ 12 সেপ্টেম্বর 2025, ঘড়িতে 4:20 বাজে। পুজো আসছে, চারিদিক কিরম চেনা চেনা গন্ধে ভরে উঠেছে। আর এই গন্ধ মেখে আমি বেরিয়ে পড়েছি বাংলার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র শান্তিনিকেতনের পথে। আমি এখন ডাউন পাঁশকুড়া লোকালের জন্য অপেক্ষা করছি, সেটা ধরে হাওড়া স্টেশন যাব। সেখান থেকে 6:05-এর গণদেবতা এক্সপ্রেস ধরবো। আপনি যদি খুব ভোরে শান্তিনিকেতন পৌঁছাতে চান বা একদিনই শান্তিনিকেতন ঘুরতে চান, তাহলে শিয়ালদহ থেকে মা তারা এক্সপ্রেস ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আর হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস ও বন্দে ভারত এক্সপ্রেস, এই ট্রেনগুলি দারুণ অপশান। তবে আমার মতে কুলিক এক্সপ্রেসই সবচেয়ে ভালো। ট্রেনের টাইমিংটা খুব ভালো, সময়ও কম লাগে, আর টিকিটও সহজে পাওয়া যায়। গ্রাম ছাড়া উইরা মাটির আমার মন ভোলায় রে, ওরে কার পানে মন হাত। বোলপুর স্টেশন এসে গেছে। আপনাদের হোটেল যদি বিশ্বভারতীর পাশে হয় তাহলে এখানেই নেমে যান। তবে আমি প্রান্তিকে নামবো, কারণ আমার হোটেল সোনাঝুরি ঘাটে, আর প্রান্তিক স্টেশন থেকে এই সোনাঝুরি ঘাট একেবারেই কাছে। নির্ধারিত সময় থেকে 25 মিনিট দেরিতে আমাদের ট্রেন প্রান্তিকে পৌঁছালো। 25 মিনিট দেরি করলেও এটা এতটাই ছোটো, প্রায় বোঝাই যায়নি। তাহলে চলুন বাইরে যাই, দেখি যানবাহনের কী ব্যবস্থা আছে। বোলপুর স্টেশনে নামলে যেমন স্টেশনের বাইরে এলেই টোটোওয়ালারা আপনাকে ছেঁকে ধরে, এখানে কিন্তু সেরকম ব্যবস্থা নেই। টোটো নিতে গেলে আপনাকে অনেকটা সামনে থেকে হেঁটে যেতে হবে। এই যে রাস্তাটা দেখছেন, রাস্তাটা সোজা যেতে হবে, সোজা গেলে আপনি টোটো পাবেন। আমি প্রথমেই যাচ্ছি কঙ্কালীতলা মন্দিরে, যেটা প্রান্তিক স্টেশন থেকে বেশ কাছে। তাই একটা টোটো নিলাম, ভাড়া 100 টাকা। মনে রাখবেন, পুরো শান্তিনিকেতনে টোটোর ভাড়া দরাদরি করে নেবেন, না করলে কিন্তু ঠকতে হবে। রাস্তাটা অত্যন্ত খারাপ, কিছু বলার নেই। আর পায়ে পায়ে ধরে মরি হায় হায় রে। মন্দিরে ঢোকার পথে অনেক পুজো সামগ্রীর দোকান আছে, সেখান থেকে একটা ডালা নিয়ে মন্দিরে প্রবেশ করলাম। আমি এখন কঙ্কালীতলায় আছি। টোটাল যে 11খানা সতীপীঠ আছে, তার মধ্যে কঙ্কালীতলাকে সর্বশেষ সতীপীঠ বলে ধরা হয়। কিন্তু আছে মায়ের কঙ্কাল এখানে পড়েছে, সেই কঙ্কালকে 3 ভাগে ভাগ করে প্রস্তর আকারে এই কুণ্ডের মধ্যে নিমজ্জিত করা আছে। প্রতি 12 বছর অন্তর সেই প্রস্তরগুলোকে বাইরে বার করা হয় এবং পুজো করা হয়। এখানে মনে রাখবেন, এখানে কিন্তু মায়ের কোনো মূর্তির পুজো হয় না, ছবির পুজো হয়। এখানে মা দেবগর্ভা নামে পূজিত হয়। আর প্রত্যেকটা সতীপীঠের একটা ভৈরব থাকে। এখানে যে ভৈরবটা আছে তার নাম হচ্ছে লুলু ভৈরব। মন্দির চত্বরে ছোটোখাটো মেলা বসেছিল, সেখানে নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছিল। ঠিক বেনারসের মতো তো এই কোপাই নদীর ধারে প্রতি সন্ধ্যাবেলা আরতি হয়। এই সেই কোপাই নদী। এই মন্দির প্রাঙ্গণে অনেকগুলো হ্যান্ডিক্রাফ্টের দোকান আছে, সেখান থেকে আপনার কেনাকাটি করে নিতে পারেন। বাইরে প্রচণ্ড গরম, বাইরে থাকা যাচ্ছে না। তাই পুজো দেওয়ার পরে একটা দোকানে এসে চিনি নিচ্ছি, সাথে একটা জল এবং চা খেয়ে নিচ্ছি। পুজো দেওয়া হয়ে গেল। এবার আমি এখান থেকে টোটো ধরে আমি সোনাঝুরি হাটে যাব এবং সে হোটেল থেকে চেক ইন করবো।
150 টাকা দিয়ে একটা টোটো বুক করে রওনা দিলাম সোনাঝুরি হাটের দিকে। গন্তব্য ছিল রামশ্যাম ভিলেজ রিসর্ট, যেখানে আগে থেকেই আমাদের বুকিং করা ছিল। যখন পৌঁছালাম তখন হাট বসে গেছে, বাউলদের গান ভেসে আসছে, হস্তশিল্পীদের রঙিন পসরা চোখ জুড়িয়ে দিচ্ছে। রিসর্টে পৌঁছতেই প্রথমে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। ঠান্ডা, সতেজ আর ভীষণই আন্তরিক, যেন ক্লান্ত পথের পরে এক মিষ্টি অভ্যর্থনা। চেক ইন করে দিয়েছি, যে রুমটা পেয়েছি সেটা একবার দেখে নিই। একটা বড় আয়না আছে, সাথে চা কফি সেট দিয়েছে, 1 লিটার জল, 2টো গ্লাস, আর এরকম বড় একটা বিছানা আছে। আর এক্সট্রা পার্সেন্ট যদি থাকতে চান তাহলে একটা সব ব্যবস্থা করে দেবে। এবং দুটো লাইট আছে, এখানে এসি পাখা দুটি আছে। ঘরের ভেতরে ছিল একটা বড় ওয়ার্ড্রোব আর একটা ছোট ফ্রিজও ছিল। এই রুমের যে মেন আকর্ষণ সেটা হচ্ছে ব্যালকনিটা। এখান থেকে খুললে একটা বড় একটা ব্যালকনি আছে, এই দুটো চেয়ার আছে। এখান থেকে খুব সুন্দর, রাত্রিবেলা খুব সুন্দর দেখতে লাগে। রাত্রিরে আপনাকে ঘুরে দেখাবো পুরো প্রপার্টিটা। আর ওইটা হচ্ছে ওদের রামশ্যামের পুরনো সেকশনটা, এটা হচ্ছে নতুন সেকশন। এখানে বসে আপনি একদম দোল্লা খেতে পারেন। শান্তিনিকেতনে অনেক ভালো খাবারের জায়গা আছে, আর রামশ্যাম রিসর্ট তাদের মধ্যে অন্যতম। এখানে এসি আর নন এসি 2 ধরনের অপশান আছে। রামশ্যামের রেস্টুরেন্টে চলে এসেছি খাবার খেতে, তো অর্ডার দেওয়া হয়ে গেছে। দেখা যাক অর্ডারে কী কী থাকে। খাবার এসে গেছে। আসছি সেখানে 2-1 জেনে যাবে, ও ব্লগ করে, ওর ইউটিউবে চ্যানেল আছে। আমাদের আপাতত ভেস্তারিটে চলে এসেছে। ভেস্তারিটে কী আছে আমি বলে দিচ্ছি। ভাত দিয়েছে, এখানে দিয়েছে একটা তরকারি, সম্ভবত একটা পনিরের তরকারি, আলু পোস্ত, ডাল, পাঁপড়। এখানে দিয়েছে একটা শাক দিয়েছে, এখানে কাঁকরোল, আলু ভাজা, স্যালাড আর চাল। এই আপাতত দিয়েছে। আমরা এখান থেকে কাতলা কালি অর্ডার দিয়েছি, সেটা হলে আপনাকে দেখাচ্ছি। এটা কি অর্ডার দিয়েছো? এটা কচি বাটার ঝোল। এটা হচ্ছে কচি বাটার ঝোল। কত আছে এটা? 4 পিস। আর আমাদের চলে এসেছে কাতলা কালিয়া, এখানে 2 পিস আছে, 1 পিস। তো চলুন খাওয়া যাক। আর এখানে পোস্ত বাটা অর্ডার দিয়েছিলাম, পোস্ত বাটা চলে এসেছে। এখন ঈদে মেখে ভাত খাচ্ছি। এতক্ষণ পোস্ত দিয়ে খাচ্ছিলাম, পোস্তর বাবাটা বেশ ভালো। আউটিং লেয়ারটা একটুখানি করা হয়ে গেছে, জন্য ওটা খারাপ লাগছে। কিন্তু মাছটা কিন্তু খুব সুন্দর, খুব টেস্টি এবং খুব ফ্রেশ, খুব সুন্দর। এবার শেষ পাতে আসবে পায়েস, দেখা যাক, সেটা টেস্ট করে দেখা যাবে। ভালো না, ভালো না কেন? চাপ ঠিক আছে, পরে কথা বলছি। শক্ত সেদ্ধ হয়। রনিতা তীর্থ রিভিউ অ্যাবাউট ফুড। চিকেনটা কেমন ছিল? খুবই ভালো। আমি তো রিভিউ দিচ্ছি, এবার বাকি আছে পায়েসটা রিভিউ। আমি তো নিজে পায়েস খাই না, তাই ওনার থেকে রিভিউটা নিতে হবে। সে রিভিউ দেবে। পাঁচটা ভালো, পাঁচটা ভালো, পায়েস এত ভালো, 3 বাটি পায়েস রাখে গিয়েছে। ভালো। টোটাল কত বিল হলো সেটা আমি নিচে লিখে দিচ্ছি। খাবার কোয়ালিটি বেশ ভালো, শুধুমাত্র ওই কচি পাটার ঝোলটা একটুখানি মাংসটা শক্ত ছিল, ওটা একটু সেদ্ধ হলে ভালো হতো। আর
যে পোস্তর যে বড়াটা ছিল তার আউটার পোর্শনটা বড্ড বেশি ভাজা হয়ে গেছিলো, শক্ত হয়ে গেছিলো। তো এটা ছাড়া কিন্তু মোটামুটি খাবার খুবই সুন্দর। এখন কি বিশাল বড়, সানসেট হচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। জলটা এত পরিষ্কার এবং খুব মজা লাগছে। এরকম বিকেলবেলা স্নান করতে, এরকম সুন্দর একটা পুল, যেন চকচক করছে জল পুরো একদম, মানে চান করে মজা আছে এখানে। সত্যিই খুব ভালো, পুলটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এদের ব্যবস্থাও খুবই ভালো। অ্যান্ড মানে যেই রেন্টে ওরা যেই সুইমিং কস্টিউম দিচ্ছে, মানে অরিন্দমদা তো নিয়েই এসেছিলো, বাট আমি রেন্টে সুইমিং কস্টিউম নিয়েছি বিকজ আমি আনতে ভুলে গেছিলাম, বোঝানোই ছিল কিন্তু ভুলে গেছিলাম তাড়াহুড়োতে। তো ওরা রেন্টের দামও 100 টাকা করে নিল। অ্যান্ড বিকেলবেলায় বাকিদের সঙ্গে সোনাঝুরি হাটে একটু কেনাকাটা করতে গেলাম। হস্তশিল্প, শাড়ি, কাঠে অলংকার, প্রতিটা জিনিসই ছিল বাংলার ছোঁয়া। সন্ধ্যা নামতে এই রিসর্টের সম্পূর্ণ রূপটা পুরো বদলে গেল। একবার চেয়ে দেখুন, কি অপূর্ব লাগছে। রিসর্ট থেকে বেরোতেই আমরা সোনাঝুরি হাটে চলে এলাম। এখন হাট এখনও বসেনি। আর একটা ইনফরমেশান আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই সোনাঝুরি হাট শুধুমাত্র এখন শনি রবিবার বসে না, বাকি সপ্তাহে বাকি দিনগুলোতে বসে। অন্তত আমি কালকে এসে দেখতে পেয়েছি হাটটা বসেছিল। হ্যাঁ, শনি রবিবার একটু সংখ্যাটা বেশি, দোকানের সংখ্যাগুলো বেশি। এই জায়গাটা দেখুন কি সুন্দর এখন ফাঁকা আছে, এখনও দোকানগুলো খোলেনি আর বসেনি। কি সুন্দর দেখতে লাগে দেখুন, এই সেই সোনাঝুরি গাছ, তার ভেতরে এই বনটা। ব্রেকফাস্ট করতে চলে এলাম, দেখে দিন কী খাবার সাজানো আছে। খুব আহামরি কিছু নয়, ওই পুরি সবজি, চাউমিন, সিমইয়ের পায়েস আর ডিম সেদ্ধ। আশা ছিল অন্তত চাটা ভালো পাওয়া যাবে, কিন্তু এখানেও সেই টি ব্যাগের টি। নিচে সারি সারি 9:30 দরজা পারি, লালুল কই যেতে পারি, কোন দরজা খুললে পরে বলি তারে বেঁধেছে এমনই ঘর, খেপারে শূন্যের উপর পোছতা করে বলি তারে। এটা হচ্ছে শপিংয়ের সাইড এফেক্ট। কিনতে এসেছিলাম 2টো, কিনে নিয়ে আসছি 6টা। পাশেই এটা শকুন্তলা রিসর্ট, তবে এই রিসর্টের রুমগুলোর রেটিং খুব একটা ভালো নয়, তবে এর খাবার কিন্তু খুব ভালো। চেক আউট করে বাকি সবাই বাড়ি চলে যাওয়ার পর আমি একটা টোটো নিয়ে বিশ্বভারতীর পথে চলে গেলাম। সামনে যে রাস্তাটা দেখছেন সেটা সরাসরি প্রান্তিক স্টেশনের দিকে যায়। এটা ডিয়ার পার্ক। আমি ঠিক করেছিলাম সব স্পট ঘুরে দেখার পর যদি সময় বাঁচে এখানে আসব। সেদিন প্রচণ্ড গরম ছিল, ভালোভাবে ঘুরতে পারবো না সেটা বুঝতেই পেরেছিলাম, আর এর ফল খুব তাড়াতাড়ি পেলাম। শনিবার কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে টোটোর প্রবেশ নিষেধ, সুতরাং টোটো ভাড়া করলেও আপনাকে কিন্তু হেঁটে হেঁটেই ঘুরতে হবে, এটা কিন্তু মনে রাখবেন। আমি এখন বিশ্বভারতীর সঙ্গীত ভবনের সামনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন। আর এই বন্ধ, সাধারণের জন্য প্রবেশ নিষেধ, তাই ভেতরে যাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে বিশ্বভারতীর কলা ভবন। এখানে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রামকিঙ্কর বেজেরই তৈরি।
আমি এখন বিশ্বভারতী প্রাণকেন্দ্র ছাতিমতলার সামনে দাঁড়িয়ে আছি। এই ছাতিমতলা থেকেই বিশ্বভারতীর প্রধান চারটি যে অনুষ্ঠান, যেমন 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, দোল উৎসব এবং পৌষ উৎসব, এখান থেকেই শুরু হয়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1862 সালের মার্চ মাসে প্রথমবারের মতো এই দুটি ছাতিম গাছের নিচে বসে ধ্যান করেন। পরবর্তীকালে এই স্থানে নির্মিত হয় এই ধ্যান মঞ্চ। আর এই ছাতিম গাছের জন্যই আমাদের রাজ্যের গাছ হলো ছাতিম। আমরা সবাই জানি বিশ্বভারতীর মধ্যে কিন্তু সাধারণ পর্যটককে প্রবেশ নিষেধ, কিন্তু বছরের 3টে দিন বিশ্বভারতীর ভেতরে সাধারণ পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হয়। সেই 3টে দিন হলো 25শে বৈশাখ, 22শে শ্রাবণ এবং নন্দন মেলার দিন। চলুন মিউজিয়ামের মধ্যে প্রবেশ করি। প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা। এর ভেতরে রবীন্দ্রনাথের নোবেল ছিল, সেটা চুরি হয়ে গেছে। এখন এর ভেতরে যেটা আছে এটা রেপ্লিকা রাখা আছে। যাই হোক, এর ভেতরে ক্যামেরা অ্যালাউড না, তো দেখা হচ্ছে মিউজিয়াম থেকে বেরিয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়ে গেল, তা তদন্ত কে করলো? দেশের সেরা প্রতিষ্ঠান সিবিআই। তার নিটফল কি? 0, খুঁজেই পাওয়া গেল না। কেমন তদন্ত সেটা বুঝে নিন। এরপরেই ঘটলো অঘটনটা। প্রচণ্ড গরমে শরীর একেবারেই খারাপ হয়ে গেল, প্রায় মাটিতে পড়ে যাওয়ার মতো অবস্থা। তাই একটু বিশ্রাম নিয়ে শেষমেশে কোনো রকমে বিশ্ববিদ্যালয়টা ঘোরার সিদ্ধান্ত নিলাম। এরপরে ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে, তার জন্য আগেই ক্ষমা প্রার্থী। উদয়ন প্রাঙ্গণে যে 5টি বাড়ি আছে তার মধ্যে প্রথমে পড়বে এই উদয়নটি। এই উদয়নটির প্রধান বৈশিষ্ট্য হলো এটা কিন্তু রবীন্দ্রনাথের কল্পনায় তৈরি নয়, যে তার পুত্র রথীন্দ্রনাথের কল্পনায় তৈরি। আপনি দেখতে পাবেন দোতলা ও তিনতলায় ঘরগুলোর ডিজাইন সম্পূর্ণ কিন্তু আলাদা। এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সেই অস্টিন গাড়ি। এটা হচ্ছে কোণার্ক। এখানে আছে পুনশ্চ, আর এটা হচ্ছে উদীচী। এখানে আছে শ্যামলী, যেটা এখন মেনটেন্যান্সে আছে। এই উত্তরণ প্রাঙ্গণে রামকিঙ্কর বেজ নির্মিত অনেক ভাস্কর্য আছে। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো সাঁওতালি পরিবার ভাস্কর্যটি। এটি হলো সেই উপাসনা গৃহ। এই উপাসনা গৃহটি সম্পূর্ণ বেলজিয়াম কাঁচের তৈরি। আগে এখানে সর্বধর্ম নির্বিশেষে সবাইকে প্রবেশ করতে দেওয়া হতো। একটাই শুধু কন্ডিশন ছিল যে আপনাকে সাদা কাপড় পরে ঢুকতে হবে। দুর্ভাগ্যবশত এখন তার সবই বন্ধ হয়ে গেছে। এই তাল গাছটিকে কেন্দ্র করে এই মাটি বাড়িটি তৈরি করা হয়েছে। এই মাটি বাড়িটি তেজশ্চন্দ্র সেনের রবীন্দ্রনাথ ঠাকুরের বনবাণী কাব্যগ্রন্থের কুটিরবাসী কবিতাতে এই ঘরের বর্ণনা পাওয়া যায়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনকে জলের কষ্ট থেকে রক্ষা করার উদ্দেশ্যে এখানে 3টি পুকুর খনন করেছিলেন। সেই খনন করা মাটিগুলি 3টি ডিবির আকারে এখানে সাজিয়ে রাখেন, আর সেখান থেকে এই জায়গাটি 3 পাহাড় নামে পরিচিত। এখানে যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সহজপাড়ের সেই বিখ্যাত বট গাছটি। তার সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী এই পাঠশালাটি বানিয়েছিলেন। এটি হলো সেই অমর্ত্য সেনের বাড়ি। আপনাদের মনে আছে কিছুদিন আগে বিশ্বভারতীর সঙ্গে অমর্ত্য সেনের একটা জমি সংক্রান্ত প্রবলেম হয়েছিল, আর সেই প্রবলেমে কিন্তু অমর্ত্য সেনই জিতে যান। এটি হচ্ছে তার বাড়ি। এরপর শরীর আরও খারাপ লাগায় আমি একটা টোটো ভাড়া করে বোলপুর স্টেশনে চলে আসি। বোলপুর স্টেশনের সামনে গীতাঞ্জলি রেল মিউজিয়ামটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে 2010 সালে তখনকার রেলমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করেন। মিউজিয়ামটি শান্তিনিকেতনে উত্তরায়ণ কমপ্লেক্সের উদয়ন ভবনের নকশা অনুসারে তৈরি। প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। মিউজিয়ামে গ্রাউন্ড ফ্লোরে রাখা হয়েছে সেই রেল সেলুন কার,
যেখানে অসুস্থ কবি 1941 সালের জুলাই মাসে বোলপুর থেকে কলকাতার শেষ ট্রেন যাত্রা করেছিলেন। এই যাত্রার মাধ্যমে তিনি চিরতরে শান্তিনিকেতন ত্যাগ করেন।